সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলো গভীরে যাই গণিত বিজ্ঞানের দুনিয়া। তো আজকে আমি আমার ধারণার অনুঘটক এই সিরিজের আরেকটা নতুন পর্বে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের এই পর্বটাতে আমরা অন্য নতুন একটা টপিক, নতুন একটা বিষয়ের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে ঘর্ষণ। তাইলে আজকে আমরা দেখব যে আসলে ঘর্ষণ কি, ঘর্ষণ কিভাবে কাজ করে, এটা কেন প্রয়োজন এবং ঘর্ষণ নিয়ে যত ক্যালকুলেশন আছে আমরা সেই ক্যালকুলেশন গুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করব। তো প্রথমে আমি বলি যে আমি আসলে যে জিনিসগুলা নিয়ে একটু ডেপথে যাওয়ার চেষ্টা করি বা ডেপথে জানার চেষ্টা করি সেইটা আমি অন্যদেরকে জানানোর উদ্দেশ্যে বা জানানোর প্রচেষ্টায় আমি এই ভিডিওগুলা তৈরি করছি। এছাড়া এগুলোর পিছনে অন্য কোনো রিজন বা কারণ আমি মনে করি না আছে। তো আজকে আমরা প্রথমে বলছি যে ঘর্ষণ নিয়ে আলোচনা করব, তাইলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ বা ফ্রিকশন এটা কি? প্রথমে বলি, সহজ বাংলা ভাষায় বলি একদম, যে আসলে ঘর্ষণ জিনিসটা হইলো ঘষাঘষি। ঘর্ষণ জিনিসটা কি? ঘষাঘষি। যখন আমরা একটা, এই আমার হাত একটা তল, এই আমার মার্কারের একটা তল আছে, তো এই দুই তলের মধ্যে যখন একটা ঘষাঘষি হইব, ঘষাঘষি ছাড়াও ঘর্ষণ হইতে পারে, বাট আমরা একটু বোঝার জন্য বললাম যে ঘষাঘষি। ঘষাঘষি ছাড়াও ঘর্ষণ হয়। তো যখন এই দুইটা তলের সংস্পর্শ থাকবো তখন তাদের মধ্যে এক ধরনের বল কাজ করে, যে বলটা আমার গতির বিরুদ্ধে, মানে গতির বিপরীতে কাজ করে, গতির বিরোধিতা করে। যেমন দেখেন, আমি যদি একটা ফুটবলকে লাথি দেই, তখন এই ফুটবলটা দেখা যায় যে কিছুক্ষণ পর গিয়ে মাটিতে গিয়ে ফুটবলটা থেমে যায়। বা একটা মার্বেল, আপনারা তো অনেক, মানে আমরা তো আমি তো গ্রামের ছেলে, তো আমরা মার্বেল যখন খেলতাম তখন একটা মার্বেল মারলে দেখা যেত যে আমার মার্বেলের যে গাতা, সেই গাতার আশেপাশে গিয়ে থেমে যেত। তার মানে এটা থেমে যায়। কেন থেমে যায়? কারণ তার গতি যেদিকে হচ্ছে তার বিপরীত দিক থেকে একটা বল কাজ করতেছে, যে বলের কারণে আমার ওই মার্বেলটা গিয়ে থেমে যাচ্ছে। তো ওই বলটারে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। আশা করি ঘর্ষণ বল জিনিসটা কি সেটা বুঝাইতে পারছি। এবার আমরা একটু লিখে বুঝি যে ঘর্ষণ বল কেন সৃষ্টি হয়। ধরেন, এই আমার একটা তল, এই তলের উপর আমি একটা বাক্স রাখছি। এই হইলো আমার একটা বাক্স। প্রাথমিক অবস্থায় আমাদের কাছে মনে হইতে পারে যে আসলে এই তল এবং এই বাক্সের দুটোটা তলই আমার কি খুব মসৃণ। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই তল বা আমরা যে তলগুলা দেখি আমাদের আশেপাশে, যেগুলোকে আমরা মসৃণ মনে করি, হইতে পারে সেটা তুলনামূলক মসৃণ, কিন্তু কোনোটাই একদম পুরোপুরি মসৃণ না। কারণ সেগুলোকে যদি আমরা জুম করি বা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, মাইক্রোস্কোপিক ভাবে দেখি, তাহলে আমরা দেখবো যে এই দুইটা থলে একটু খাদরা খাদরা ভাব আছে, একটু ঢেউ খেলানো ভাব আছে, একটু খাঁজ কাটা আছে। তাইলে আমরা যদি এই বিষয়টাকে একটু জুম করে দেখি, আমরা দেখবো যে এই দুইটা তলের মধ্যে এইরকম খাঁজ কাটা একটা ভাব আছে। তো এই যে খাঁজ কাটা ভাব, আগে আগে মানুষ ভাবতো যে এই খাঁজ কাটার জন্য হয়তো আমার এই ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে বা গতির বিরুদ্ধে একটা বল কাজ করতেছে। কিন্তু এটা ছিল ওল্ড আইডিয়া যে খাঁজ কাটার কারণে আমার ঘর্ষণ বল হচ্ছে। কিন্তু এখন যে নিউ আইডিয়া, সেটা এরকম না। নিউ আইডিয়াটা হচ্ছে যে আমাদের মানে এই তলের মধ্যে কিছু অণু থাকে, মানে কণা পরমাণু গুলা থাকে এরকম তলে। প্রতিটা তলই তো বা সবকিছুই তো অণু পরমাণু নিয়ে গঠিত। তো এইরকম কিছু অণু থাকে বা পরমাণু, আমরা যদি বলি পরমাণু। তো এই অণু আর আমার যে পৃষ্ঠ, অর্থাৎ যে তলে আমার ওই বাক্সটা রাখছি সেই তলেরও কিছু অণু থাকে। তো এই দুইটার মধ্যে এক ধরনের, মানে তারা যখন একদম পরস্পরের কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় যে ওই দুইটার মধ্যে এক ধরনের বল কাজ করে, যেটা আমরা বলি হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। মানে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। তো এই আকর্ষণ বল কাজ করার জন্য তাদের মধ্যে একটা অস্থায়ী বন্ধনের তৈরি হয়। আর এই অস্থায়ী বন্ধনের কারণে আমার ঘর্ষণ বলের তৈরি হয়, অর্থাৎ বিপরীত দিকে একটা বল কাজ করে। কারণ বিষয়টা এইভাবে, আপনি যদি দেখেন আমার এই হাতের সঙ্গে যদি আমি এই হাত বেঁধে নিই, তাইলে যদি আমি এই দিকে যেতে চাচ্ছি, আমি সামনের দিকে যেতে চাচ্ছি, তাইলে আমার কি হইব, আমার এই হাতটা পিছনে নিয়ে আসবো আমাকে। মানে আমি সামনের দিকে যেতে চাইলে এই হাতটা আমার যাওয়াতে বাধা দিব। ঠিক এরকমই, যদি আমার এই উপরের বাক্সটাকে যদি সামনের দিকে যেতে চাই, আমার পিছনেরটা ওইটাকে বাধা দিব। এটা যদি এই দিকে যেতে চায়, আমার এইটার মধ্যে একটা বন্ধন তৈরি হওয়ার কারণে তারা ওই দিকে বাধা দিব। তো এইরকম ভাবে আমার ঘর্ষণটা কাজ করে। সেই জন্য ঘর্ষণকে আসলে তাড়িৎ চৌম্বক বল, যে একটা মৌলিক বল, তো ওই মৌলিক বলের মধ্যে অন্তর্ভুক্ত, মানে এই মৌলিক বলে অন্তর্ভুক্ত করা হয় হচ্ছে ঘর্ষণ বলকে। তাহলে আমরা প্রথমে ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল কি কেন সৃষ্টি হয় সেই জিনিসটা বুঝলাম। তো এবার আমরা একটু দেখবো যে আসলে ঘর্ষণ বল কেন কাজে লাগে, এটা দিয়ে কি হয়, ঘর্ষণ বল
কেনই বা ঘর্ষণ বল প্রয়োজন? প্রথমে বলি আমি যে আসলে এই ঘর্ষণ বল আছে বিধায় আপনি এই মাটিতে এখন দাঁড়ায় রাখতে পারতেছেন। এই ঘর্ষণ বল আছে বিধায় আপনি মাটিতে দাঁড়াইতে পারতেছেন। এই ঘর্ষণ বল আছে বিধায় আমি এই কলমটাকে ধরে রাখতে পারতেছি। এই কলমটাকে যেভাবে ধরে রাখছি ঘর্ষণ বলের কারণে। তারপর এই ঘর্ষণ বল আছে বিধায় আপনি কি করতে পারেন, মনে করেন আপনি হাঁটতে পারতেছেন এই ঘর্ষণ বলের কারণে। তারপর এই ঘর্ষণ বল আছে বিধায় আমরা কোনো কিছুকে ব্রেক দিতে পারতেছি, বা আমরা ফুটবল গুলাকে সামনের দিকে থেমে যাচ্ছে এই ঘর্ষণ বল, এই সবগুলো কিন্তু এই ঘর্ষণ বলের কারণে। কারণ দেখেন আমি এই কলমটাকে ধরে রাখছি, তো আমি যদি এইভাবে রাখি, কলমটাকে এইভাবে রাখি, কলমটা কিন্তু আটকে রয়েছে কেন? কারণ তার এই কলমের এই গতি যদি এদিকে হইতেছে, এক গতির বিরুদ্ধে আমার হাতের একটা বল কাজ করছে, ঘর্ষণ বলটা কাজ করতেছে। আমার হাতে কিন্তু প্রচুর খাঁজ কাটা আছে। তো এই খাঁজ কাটা মূলত খাঁজ কাটা কিন্তু আসল কারণ না। আসল কারণটা হচ্ছে আমার হাত এবং এই কলমের মধ্যে এক ধরনের অস্থায়ী বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। তো আমরা ঘর্ষণ সম্পর্কে বেসিক কিছু ধারণা পাইলাম। এবার আসলে আপনি একটু চিন্তা করেন যে আমাদের মানে প্রথম আপনি বিজ্ঞানী নিউটনকে নিয়ে চিন্তা করেন, স্যার আইজাক নিউটন। তো উনি উনার যে ৩টা সূত্র দিছেন, ওই সূত্রগুলোর মধ্যে উনি প্রথম সূত্রে কি দেখাইছেন? প্রথম সূত্রে বলছেন যে আসলে বল জিনিসটা কি? এটা কি করে? এটা হলো উনার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে উনি ব্যাখ্যা করছেন বা উনি বুঝাইতে চাইতেছেন উনার সূত্রের মাধ্যমে যে আসলে বলটাকে কিভাবে মাপতে হয়। এই বলের পরিমাপ নিয়ে উনি আলোচনা করছেন। এবং তৃতীয় সূত্রে উনি বলছেন যে এই বল প্রয়োগের কারণে কি হয় বা এটার ফলাফলটা কি? তার মানে আমরা দেখছি খুব সুন্দর একটা সিকোয়েন্স, যে প্রথমে ওইটা কি, তারপর এইটার কিভাবে মাপতে হয় বা এটা কিভাবে কাজ করে, তৃতীয়ত ওইটা কাজ করার ফলে কি হয়। খুবই সুন্দর একটা সিকোয়েন্স। ঠিক একইভাবে আসলে এটা উনার যে সূত্রের সিকোয়েন্স এরকম না। এই সিকোয়েন্স গুলো আমাদের সব ক্ষেত্রে মানা উচিত। আমরা যেকোনো কিছু স্টার্ট করতে হইলে আমাদের, বা আমরা যেকোনো কিছু আবিষ্কার করতে চাইলে আমাদের দেখাইতে হবে যে এটা কি, তারপরে বলতে হবে এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে পরিমাপ করতে হয়, তারপরে ওইটার ফলে কি হয়। ঠিক তেমনি এরকম ঘর্ষণটাও। প্রথমে আমরা বুঝলাম যে ঘর্ষণ কি, এবার আমাদের দেখতে হবে যে ঘর্ষণটা কিভাবে কাজ করে। তো ঘর্ষণ কিভাবে কাজ করে ওইটা বুঝতে হইলে আমাদের দেখতে হবে, আমরা প্রথমে বলছি যে ঘর্ষণ দুইটা তলের সংস্পর্শের কারণে তৈরি হয়। এবার দেখেন, প্রথমে কিছু আমি ধারণা বলি। ঘর্ষণটাকে আসলে ঘর্ষণ এফ না, তো ওই ঘর্ষণটাকে এভাবে এফ দ্বারা ডিনোট করা হয়, যে ঘর্ষণ এফ। এবার ঘর্ষণটা যদি আমার স্থির বস্তুতে হয় তাহলে স্থিতি ঘর্ষণ, গতিশীল বস্তুতে হইলে গতি ঘর্ষণ। আচ্ছা, তাহলে তো আমাকে আলোচনা করতে হবে যে ঘর্ষণের প্রকারভেদ। তো চলেন আমরা একটু ঘর্ষণের প্রকারভেদ দেখি। তো ঘর্ষণ আছে হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ, আর একটা গতীয়, আর একটা হচ্ছে আমার আবর্ত, স্থিতি গতীয় আবর্ত, আর লাস্ট একটা আছে এটা বলা হচ্ছে প্রবাহী। তো সবগুলো একটু আলোচনা করি। প্রথমে আমি বলি যে আমাদের প্রবাহী বানানটা এইভাবে না। তো প্রথমে বলি যে আমরা আলোচনা করি বা বেশিরভাগ আমরা যে ম্যাথ গুলা করি বা আমাদের দৈনন্দিন জীবনে যে ঘর্ষণ গুলা বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে স্থিতি এবং গতীয় ঘর্ষণ। এই দুটা নিয়ে বেশি আলোচনা। এগুলো মোটামুটি জানা রাখা আমাদের প্রয়োজন, আমরা জাস্ট একটু বুঝে রাখি যে এগুলা কি। তো প্রথমে দেখি স্থিতি ঘর্ষণ, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তো স্থিতি ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে যে আপনি যদি এই একটা ফুটবল, এই আমার একটা তল, এই তলের উপরে আমি এই ফুটবলটা রাখলাম, আর এই হইলো আমার গোল টু মিয়া, সে হইলো গোল টু মিয়া। এই গোল টু মিয়া কি করলো, ওই ফুটবলটাকে একটা লাথি দিতে চাইলো। প্রথমে সে দেখলো ফুটবল না, একটা পাথর, চিন্তা করি পাথর, তাহলে বিষয়টা খুব সুন্দর বোঝা যাইব। এটা একটা পাথর, বাস, এটা একটা পাথর। তো ওই পাথরে দেখেন তো, আমরা একটা ফুটবলকে যদি, যে মনে করেন ফুটবলকে আমি 5 নিউটন বলে লাথ দিছি বা ধাক্কা দিছি, তো ফুটবলকে যদি আমি 5 নিউটন বলে এইভাবে ধাক্কা দিই, ফুটবলটা সরে যেতে পারে। তো আমি যদি একটা পাথরকে গিয়া, একটা বড় একটা পাথর, সেইটাকে আমি যদি 5 নিউটন বলে ধাক্কা দিই, সে কি সরবে? সরবে না। কেন সরবে না বলেন তো? কারণ তার প্রথম কথা তার ভর বেশি। ভর বেশি, তো ভর যেহেতু তার বেশি, তার কি ওজনও বেশি। ভর বেশি, তার জড়তা বেশি, তার ওজন বেশি। তো ওজন বেশি, ওজন বেশি হওয়ার কারণে তার প্রতিক্রিয়াও বেশি। এবার আমরা আরেকটু ভালোভাবে বুঝি। দেখেন আমি এই পাথরটাকে ঠিকই বল দিচ্ছি কিন্তু সে সরতেছে না। পাথরকে আমি বল দিচ্ছি কিন্তু সে সরতেছে না। কেন সরতেছে না? কারণ তার একটা ঘর্ষণ কাজ করতেছে। তার ঘর্ষণ কাজ করতেছে, সেই ঘর্ষণের কারণে সরতেছে না। তাহলে আমরা প্রথমে সংজ্ঞা যদি, বা আমরা যদি এটা নিয়ে একদম প্রাথমিক আলোচনা করি,
এখানে যে যে জিনিসটা বললাম যে কেন সেটা সরতেছে না, সেটা আমরা উত্তর দেখবো একটু পরে। আমরা একটু প্রাথমিকভাবে বুঝে নিই যে স্থিতিঘর্ষণটা কি। স্থিতিঘর্ষণ হচ্ছে আমি এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছি, তারপরও বস্তুটা সরতেছে না, অর্থাৎ বস্তুটা স্থির। তো স্থির অবস্থায় একটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটাই আমার স্থিতিঘর্ষণ। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসি গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ কি? গতীয় ঘর্ষণ হচ্ছে, দেখেন আমার যখন আমরা মার্বেলটাকে এইভাবে, মার্বেলটা যখন এইভাবে চলছিল, এই তলের উপর যখন আমার মার্বেলটা চলছিল, তখন এই মার্বেলটা দেখা গেছে চলতে চলতে এক পর্যায়ে গিয়া ওই মার্বেলটা আমার থাইমা গেছে, মনে করি এই পর্যায়ে এসে থামলো। তার মানে আমি কি দেখছি, কেন থামছে? কারণ সে চলমান অবস্থায় তার মধ্যে একটা ঘর্ষণ কাজ করছে। সে চলমান অবস্থায় তার মধ্যে একটা ঘর্ষণ কাজ করছে, আর এই যে গতিশীল অবস্থায় তার মধ্যে যে ঘর্ষণের কারণে অবস্থাটা থামছে, মানে গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা কাজ করছে সেটাই হচ্ছে গতীয় ঘর্ষণ। এটা বুঝলাম। এবার আসি আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি? আবর্ত কথাটা এসে হচ্ছে আবর্তন থেকে, মানে কোনো কিছু আবর্তিত হচ্ছে, মানে চাকা, একটা চাকা কি এইভাবে ঘুরে, একটা চাকা এইভাবে ঘুরে, তো এই একটা চাকা, চাকা যখন এইভাবে এইভাবে ঘুরে যাচ্ছে তার মানে আবর্তিত হচ্ছে। সেই আবর্তিত অবস্থায় তার মধ্যে একটা ঘর্ষণ কাজ করে, সেই ঘর্ষণটাই হচ্ছে আবর্ত ঘর্ষণ। গতিও বুঝলাম, স্থিতি বুঝলাম। তার মানে আবর্ত ঘর্ষণ কোনটা বুঝছি তো, যে এটা আবর্তিত অবস্থায় যে ঘর্ষণ কাজ করে সেটা আবর্ত ঘর্ষণ। এবার আসি প্রবাহী ঘর্ষণ। অনেকের এটা নিয়ে কনফিউশন থাকে, ভাবে যে প্রবাহী ঘর্ষণ মানে পানিতে যে ঘর্ষণটা হয় এটাই প্রবাহী ঘর্ষণ, কিন্তু এটা না। প্রবাহী, প্রবাহী মানে কি? প্রবাহী মানে হচ্ছে যেগুলো আসলে প্রবাহিত হয়, যেমন বাতাস প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। তার মানে আমরা বলতে পারি যে বাতাসের ক্ষেত্রে যে ঘর্ষণ কাজ করে, মনে একটা প্যারাশুট যখন আমার নামতেছে, তখন এই একটা প্যারাশুট নামার সময় তার মধ্যে যে ঘর্ষণ কাজ করতেছে, বাতাস না থাকলে তো প্যারাশুট দিয়ে লাভ নাই, সে অটোমেটিকই নাইমা যেত। তো আমার একটা বাতাসের বাধা হইতেছে, অর্থাৎ এখানে একটা ঘর্ষণ কাজ করতেছে, সেই ঘর্ষণটা হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ। আবার একটা পানিতে যদি আমরা কোনো একটা কিছু ডুবাই দেই, তখন তার মধ্যে যে ঘর্ষণ কাজ করবো, বা একটা পানিতে একটা বস্তু থাকা অবস্থায় তার মধ্যে যে ঘর্ষণ গুলা কাজ করে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আর মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ঘর্ষণ হইতে হইলে দুইটা তলের প্রয়োজন হয়। একটা তল আছে আর একটা নাই, ঘর্ষণ কার সাথে ঘর্ষণ হইব? তো ঘর্ষণ হইতে হইলে দুইটা তল লাগবে। তার মানে আমি এখান থেকে কি কি সিদ্ধান্ত পাইছি, আমার শেষ কথা থেকে আপনারা এটা বলতে পারেন, আমি এটা বলতে পারি যে আসলে ঘর্ষণ হইতে হইলে দুইটা তল লাগে। তার মানে ঘর্ষণ হইতে হইলে অবশ্যই দুইটা জিনিস বা একাধিক জিনিসের কি লাগবে? সংস্পর্শ লাগবে। তার মানে সংস্পর্শ ছাড়া, কোনো কিছুর স্পর্শ ছাড়া, এই কলমের সাথে আমার এই হাতের স্পর্শ ছাড়া আমি ঘর্ষণ বল চিন্তা করতে পারবো না। ঘর্ষণ হইতে হইলে স্পর্শ লাগবে, ঘর্ষণ হইতে হইলে স্পর্শ লাগবে। এই জিনিসগুলো যেন আমাদের মন থাকে। তো আমরা আজকে এখন কি কি নিয়ে আলোচনা করছি, যে ঘর্ষণ কি, এটা কিভাবে সৃষ্টি হয়, এটা কেন প্রয়োজন, এবং ঘর্ষণের চারটা প্রকারভেদ। এই হইলো আমার ঘর্ষণের আলোচনার প্রথম আলোচনা। এটা হলো আমার প্রথম আলোচনা, খুবই সিম্পল, খুবই বেসিক একটা আলোচনা করছি। সেকেন্ড আলোচনায় আমরা ঘর্ষণের, এটা আপনারা জেনে নিতে পারেন যে সেকেন্ড আলোচনায় আমরা দেখবো যে আসলে এই যে ঘর্ষণ, সেই ঘর্ষণে, মানে আমরা তো প্রথমে বুঝলাম যে নিউটনের সূত্র যেভাবে সাজাইছেন সেভাবে আমরা দেখছি যে ঘর্ষণ জিনিসটা কি, সেটা দ্বিতীয় সূত্রে আমরা দেখবো ঘর্ষণটা কিভাবে মাপতে হয়। এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। আর তৃতীয়, মানে দ্বিতীয় সূত্র না, মানে দ্বিতীয় ক্লাসে আর কি। তো দ্বিতীয় ক্লাসে আমরা দেখবো ঘর্ষণ নিয়ে কিভাবে কাজ করতে হয়, ঘর্ষণটা কিভাবে মাপতে হয়। এবং তৃতীয় যে সিরিজ, মানে পর্বটা, সেখানে আমরা দেখবো হচ্ছে যে ঘর্ষণ, আমরা তো শুধু সুজা তলের, মানে আমাদের সমতলে ঘর্ষণ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা যদি তলটা যদি একটু কোণ করে আনত তল হয়, তখন কিভাবে ঘর্ষণ কাজ করে, এইগুলো আমরা বুঝবো। এবং প্রতিটা লো, যে যে প্রতিটা জিনিস, এগুলোর পিছনে আমরা কেন জানার চেষ্টা করবো। আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য থাকবো যেন আমরা সবকিছুর একটু গভীরে গিয়ে চিন্তা করি, যেটা কেন এমন হচ্ছে। আমরা 3 নাম্বার 2 নাম্বার পর্বে হয়তো আলোচনা করতে পারি মিউ নিয়ে। এই মিউ, এই মিউ, এই জিনিসটা কি আসলে, এবং এটা টেন থিটা কেন, এটা টেন টেন থিটা, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। এবং গণিত বিজ্ঞানের দুনিয়া আবার আসবেন, এবং গণিত বিজ্ঞানের জয় হোক। ধন্যবাদ।